হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। গত এপিসোডে কিন্তু আমরা দেখেছিলাম যে ডোরিয়ান কিন্তু একেবারে ল্যাটাফ্যাটা হয়ে গিয়েছে এবং ডোরিয়ান কিন্তু বাচ্চা হয়ে গিয়েছে, ওকে আবার মুসলমানি দিতে হবে, মানে একেবারে বাচ্চা হয়ে গিয়েছে, ওকে ক্যান্ডি চাই আর কি। আর শেষের দিকে আমরা দেখেছিলাম যে আমাদের সবার ভাবি হানমার গার্লফ্রেন্ড কোজুকে কিন্তু সিগোরেস্কি ধরে ফেলেছে। তো এই পর্ব শুরু হয় সেখান থেকে আমরা দেখতে পাই সিগোরেস্কি কোজুকে বলেন, তুমি যদি আর একটু শব্দ করো তাহলে আমি আরো এমন কিছু করবো, তুমি আরো বেশি শব্দ করবে। যাই হোক, এটা বলে নাই, বলছে তাহলে তুমিও মারা পড়বে, তোমার মা মারা পড়বে। আর তারপর সিগোরেস্কি বলে, তুমি এটা খুব ভালো করেই জানো আমি কিরকম কি করতে পারি, তো তুমি যদি বুঝতে পারো এখন চোখ বন্ধ করো। তো কোজুও তখন চোখ বন্ধ করে আর এরপর সিগোরেস্কি কোজুকে ছেড়ে দেয়। আর তখন কোজু বলে, আমি এটা ভালোভাবে জানি যে তুমি চাইলে এটা করতে পারবে, আর এটা আমি তোমাকে দেখেই বলতে পারি, তবে তারপর আমার অন্য একটা বিষয় নিয়ে একটু বেশি চিন্তা হচ্ছে। আর সিগোরেস্কি তখন কোজুর কথা বুঝে যায় এবং বলে, তাহলে চলো এটা নিয়ে আমরা একটা বাজি ধরি, মানে এখানে হানমাকে ডাকার কথা বলছে আর কি ইনডাইরেক্টলি। তো কোজু তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চিৎকার করে বাকিকে ডাকে। আর চিৎকার করার জন্য সিগোরেস্কিও মনে করে কোজুর উপর হামলা করতে চায়, বাট সেকেন্ডের মধ্যে আমাদের বাকি চলে আসে এবং ওকে একটা মেরে সরিয়ে দেয়। আল্লাহর পুত, আমার গার্লফ্রেন্ডের উপর হাত দিয়েছিস, আমি নিজে আমার গার্লফ্রেন্ডকে সুইতে সাহস পাই না, বড় জোর চুমা খাই, আর তুই আমার গার্লফ্রেন্ডের বেডরুমে এসেছিস, আবার ওকে ধরেছিস। আর এই শব্দ শুনে কোজুর মাও চলে আসে আর কোজু তখন বাকিকে জড়িয়ে ধরে মায়ের সামনে, ছি 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 ছি। আর সিগোরেস্কি তখন বাকিকে বলে, শুনেছি তুমি নাকি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, শক্তিশালী বাচ্চা, তা তোমার কি মুসলমানি হয়েছে? আর অন্যদিকে আমরা পুলিশদের ক্যাপ্টেনকে দেখতে পাই যারা বলছে, দুজন কয়েদিকে আমরা অলরেডি নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছি, আর এই কয়েদিরা আমাদের জাপানে সেই পর্যন্ত 6 জন মানুষকে মেরে ফেলেছে। তো এ ব্যাপারে আমরা বেশি কোনো কথা বলতে চাই না, কারণ এখানকার কয়েদিরা তো আমাদের জেল থেকেই পালিয়ে এখানে এসেছে, কিন্তু তারপর আমি এতটুকু বলতে চাই আমাদের সবার একসাথে কাজ করতে হবে। তো এই কথা আমরা বুঝতে পারি এখানে যে পুলিশ ক্যাপ্টেনরা ছিল তারা এক একজন এক এক দেশ থেকে এসেছে, আমেরিকা থেকে, রাশিয়া থেকে। তো যাই হোক, এখানকার একজন অফিসার অন্য একজন অফিসারকে বলে, তোমাদের দেশে যে একজন কয়েদি রয়েছে যে অনেক ভালোভাবে জীবন পার করছে, এমনকি সে নিজের ইচ্ছায় জেলে আসে, আবার নিজের ইচ্ছায় জেল থেকে বেরিয়ে যায়, আর তোমরা তার উপর স্যাটেলাইট দিয়ে নজর রাখো সে কখন কোথায় যায়, মানে আমেরিকার পুলিশকে বলছে আর কি। আর তখন সে আমেরিকান পুলিশ বলে, বাহ, তুমি দেখে আমাদের দেশের গোপন সিকিউরিটি সম্পর্কে অনেক কিছুই জানো, তাহলে তো এটা বলো তো আমার বউ পালিয়ে কার সাথে গিয়েছে সেটা বলতে পারো কিনা? তবে হ্যাঁ, এরকম জেলখানা যদি আমাদের কাছে থেকে থাকে সেটা আমাদের ব্যাপার, কিন্তু পুলিশ কখনোই তাকে তোমাদের কাছে দেবে না। কিন্তু তখন জাপানি পুলিশ ভাবে, দেখো এরা যে ডেঞ্জারাস কয়েদি, আমরা যদি একবার তোমার ওই কয়েদির সহায়তা নিই তাহলে এটা কেমন হয়? তো তখন ওই আমেরিকান পুলিশ বলে, আচ্ছা তাহলে ওর সাথে কথা বলা দেখা যেতে পারে, ও আমাদের সাহায্য করবে কিনা। আর তারপর সে পুলিশ অফিসার আরো বলে, ও কিন্তু একটা মনস্টার, ওর নাম হচ্ছে অলিভার। আর এরপর মিটিং শেষ হয় আর তারপর আমাদের আমেরিকার দৃশ্য দেখানো হয়, আর এখানে স্লোডাকে দেখানো হয় যে পুলিশের ক্যাপ্টেন আর কি জাপানের পক্ষ থেকে গিয়েছে, আর সে অলিভার নামের ওই কয়েদির সাথে দেখা করার জন্য জাপান থেকে আমেরিকা এসেছে। তো এখানে তোমাদের একটা জিনিস আমি ফ্যাক্ট বলি, তুমি দেখো জাপানের যত এনিমি তৈরি হয় কোনোটাতেই কিন্তু জাপানিজ মানুষের যে চেহারা সেই চেহারা দেখানো হয় না। খেয়াল করে দেখো, চেহারাগুলো দেওয়া হয় আমেরিকান স্ট্যান্ডার্ডে, যাতে সেটা পুরো দুনিয়াতে চলে। খেয়াল করে দেখো, জুজুৎসু কাইজেন থেকে শুরু করে যে কোনো এনিমি জাপানিজদের যে চেহারা থাকবে, ছোট ছোট চোখ, ওরকমই ওরকম কোনো কিছু থাকে না, চুলটা ঠিক রাখে, বাট বাকি ওই মেয়ে ক্যারেক্টার থাক বা যে ক্যারেক্টার থাক, তুমি এনিমি গুলো দেখবে এবং তারপর রিয়েল লাইফে দেখবে জাপানিজ মানুষের সাথে ওইসব এনিমির কোনো মিলই নাই চেহারা। মানে এখানে ওরা যে টেকনিকটা খাটায়, ওয়ার্ল্ড উইড যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য, যেমন হলিউডের চেহারাগুলো মানুষ দেখে দেখে অভ্যস্ত, ওই ধরনের একটা কোনো কিছু কাজে লাগায়, মানে এটা আমার প্রেডিকশন আর কি, বাট তুমি খেয়াল করলে বুঝতে পারবে সব এনিমিতে ওরা জাপানিজ চেহারা ইউজ করে না। তো যাই হোক, আমরা দেখি এয়ারপোর্টে তাকে নিয়ে যাওয়ার জন্য কিছু লোক এসেছে, স্লোডাকে, আর তাদের মধ্যে একজনের নাম ছিল মাইকেল, আর সে অরিজিনাল স্ট্রেট জেলখানার চিফ ছিল। তো রাস্তাতে যাওয়ার সময় স্লোডা মাইকেলকে বলে, আমি তো শুনেছিলাম আমেরিকান লোকজনরা নাকি ওভারটাইম কাজ করে একটুও পছন্দ করে না। মাইকেল তখন বলে, দেখো অলিভার যদি অর্ডার দেয় তখন আমাদের অনেক কাজ করতে হয়, ওর জন্য আসলে আমাদের অনেক বেশি কাজ করতে হয়। তো এটা শুনে স্লোডা অবাক হয় যে ওনা কয়েদি, আর স্লোডা এটাও বুঝতে পারে যে অলিভার জানে যে আমেরিকাতে স্লোডা এসেছে শুধুমাত্র ওর সাথে দেখা করার জন্য। তো যাই হোক, মাইকেল তখন বলে, দেখো এমন কোনো জিনিস নাই যে অলিভার জানে না, যদিও সে একজন কয়েদি তবে তারপরেও তার কানে সব তথ্য যায়। আর এরপর আমাদের অরিজিনাল স্টেটের জেলখানাকে দেখানো হয়, আর এখানে স্লোডার মাইকেল চলে আসে, আর একটা পয়েন্টে আসার পরে মাইকেল তাকে বলে, এখন তোমার একাই সামনে যেতে হবে, আর এটা অলিভারই অর্ডার, মানে চিন্তা করো সে একজন কয়েদি, তার অর্ডার মতো বাকি সব জেলারা চলে। তো যাই হোক, এরপর যখন ওই দরজাটা পার হয় দেখা যায় এটা তো জেলখানা রে ভাই, ব্যস্তখানা, মানে বোঝারও পায় না এটা 7 স্টার হোটেল না জেলখানা, ইভেন এসিও লাগানো রয়েছে, মদের বারও রয়েছে। তো যাই হোক, সামনের দরজায় গেলে সে অলিভারকে দেখতে পায়, বিশাল সাইজের বড়, মানে দেখে একটা মহিষ মনে হচ্ছে। এটাই সেই কয়েদি, পৃথিবীর একমাত্র কয়েদি যে সবচেয়ে মুক্ত কয়েদি, তার যখন ইচ্ছা জেলে আসে, যখন ইচ্ছা জেল থেকে যায়, খাবারে যা ইচ্ছা পায়, যখন যা দরকার তাই পাবে। আর এটা জেলখানা নয়, তার জন্য এটা হোটেল। তো যাই হোক, এই দৃশ্য দেখে স্লোডার মাথা অনেক প্রশ্ন ঘুরপাক করছিল।
যাচ্ছিল। আর তারপর অলিভার স্লোটা কি ধরনের প্রশ্ন করতে পারে এটা গেস করে বলে, আচ্ছা তুমি কি আমাকে প্রশ্ন করতে চাও যে আমাকে এত স্বাধীনতা কেন দেওয়া হয়েছে? অ্যাকচুয়ালি আমি হচ্ছে অনেক স্ট্রং, আমি যে কোনো অপরাধীকে ধরতে পারি, এমনকি এই জেলের অনেক অপরাধীকে আমি নিজেই ধরে নিয়ে এসেছি, আর আমার জন্য বাকি সব জেলাররা নিশ্চিন্তে থাকে। তো সুরা তখন জিজ্ঞাসা করে, তুমি যেহেতু এত শক্তিশালী অন্যান্য কয়েদিদের কেন ধরো? উল্টো তো তুমি ওদের সাথে কাজ করতে পারো, কারণ তুমি তো অনেক স্ট্রং। আর ঠিক তখনই অলিভার কাছে একটা ফোন আসে, আর এটা দেখে স্লোটা অবাক হয়ে যায়, মানে জেলখানায় তার কাছে মোবাইলও রয়েছে। আর তখন অলিভার বলে, দেখো আমাকে একটা কাজ দেওয়া হয়েছে, একটা অপরাধীকে ধরিয়ে দিতে হবে, চলো আমরা বাইরে যাই। আর এদিকে আমরা দেখি আমেরিকাতে একটা ভয়ঙ্কর লোক পুরো একটা বিল্ডিং এ হোস্টেজ করে রেখেছে, সবকিছু ভাঙচুর করছিল, আর এই কারণে 15 জন মানুষ আহত হয়েছে, আর কিছু মানুষকে হোস্টেজে বানিয়ে রেখেছে। তো এরপর তারা দুজন সেখানে পৌঁছে যায়। তো অলিভার সোজা করে ওই বিল্ডিং এ ঢুকে পড়ে কোনো ধরনের অস্ত্র ছাড়া, আর ভেতরে গিয়ে আমরা একটা মানুষকে দেখতে পাই, আর ওই লোকটা অলিভারকে বলে, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আর তারপর সে অলিভারকে জিজ্ঞাসা করে, আসলে ওর নাম অলিভার না অলিভা হবে, যে তোমার কি মনে আছে আমার ব্যাপারে? আমি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে ছিলাম, আমার নাম জ্যাক্স মার্সন, আর আমাদের 24 বছর আগের একটা সিন দেখানো হয় যখন সে পুলিশে ছিল, কিন্তু সে ছিল একটা চোর, বেআইনি ভাবে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা পয়সা লুট করতো, এবং এই জন্য অলিভা ওকে মেরে চেহারাই খারাপ করে দিয়েছিল, হাত ভেঙে দিয়েছিল, পা ভেঙে দিয়েছিল, এমনকি ওর পেটের পাঁজরও ভেঙে দিয়েছিল, আর এই কারণে ওর হাত পা নকল আর কি। আর এর জন্য সে অলিভারের উপর বদলা নিতে চায়। তো যাই হোক, সে গাড়িকে অলিভারের দিকে শটগান তাক করে এবং বলে, মাথা থেকে পা পর্যন্ত সব খুলে ফেলো। অলিভার তাই করে, আর অলিভার যখন সব খুলে ভাই, ওকে দেখে মনে হচ্ছে মানে মুরগির যে চিকেন তান্দুরি থাকে না, রেডি করে রাখে, ঝুলিয়ে রাখে, ওইরকম একটা মাংসের, মুরগির মাংস মনে হচ্ছে। তাহলে ভাই সিরিয়াসলি খালি মাংস আর মাংসই শরীরে। তো যাই হোক, তখন স্মার্টসন করে কি, শটগান দিয়ে অলিভারের উপর বেশ কয়েকটা গুলি করে, কিন্তু এত গুলি খাওয়ার পরও অলিভারের কিছু হয় না, উল্টো যখন শরীর টাইট করে গুলিগুলো বেরিয়ে যায়। ভাই সিরিয়াসলি ভাই, ওর চামড়া তো গন্ডারের চামড়ার চেয়েও মোটা হয়, কিন্তু এখানে স্মার্টসন একটা বোকামি করেছে, গুলিগুলো আর বিচিতে করা উচিত ছিল, বিচিত আর গন্ডারের চামড়ার মতো মোটা হতো না। তো যাই হোক, এটা স্মার্টসনে জানতো সে গুলি করে অলিভারকে মারতে পারবে না, এজন্য সে সামুরাইদের তরল নিয়ে এসেছিল, এবং এরপর সে অলিভারকে তারপর তরল দিয়ে অ্যাটাক করে, বাট অলিভার ওটা ডস করে দেয়। আর তারপর অলিভার স্মার্টসনের দ্বিতীয় আক্রমণ থেকে ইচ্ছে করে বাঁচার চেষ্টাই করে না, কারণ সে জানে তার স্কিন এত শক্ত যে এই তরল তার শৈলী ভেদ করতে পারবে না। আর তারপর অলিভার বলে, তোর কাজ কি হয়েছে? আর এই কথা বলে স্মার্টসনকে পাঞ্চ করে বিল্ডিং থেকে ছুড়ে ফেলে দেয়। আর স্লোডা এটা দেখে অবাক হয়ে যায় যে ভাই এটা কি মনস্টার নাকি? ভাই অলিভার কি মনস্টার না মানুষ? আর এখানে 13 নম্বর এপিসোড শেষ হয়। তো এরপর 14 নম্বর এপিসোডের শুরুতে দেখা যায় অলিভারের এক পাঞ্চের কারণেই স্মার্টসন ডাইরেক্ট মারাই গেছে, খিসমে আব্দুল্লাহ লেডাবেটা সাফারি কিরকিরা সবগুলো হয়ে গেছে। তবে পুলিশরা এখানে বুঝতে পারছিল না যে অলিভার কি ভাই এতগুলো গুলি খাওয়ার পরে মরে নাই, কিচ্ছু হয় নাই। তো অলিভার তখন বলে, দেখো আমি শুধুমাত্র এতটুকু জানি, আমি আমার জীবনে এর চেয়ে অনেক ভয়ানক ভয়ানক জিনিসের মোকাবেলা করেছি। আর তারপর অলিভার স্লোরা সেখান থেকে যেতে থাকে, আর এই কেসটা এখানে বন্ধ করে দেওয়া হয়, মিনস স্মার্টসনের কেসটা। আর এরপর আমাদের অরিজিনাল স্টেট জেলখানাকে দেখানো হয়, আর এখানে অলিভার স্লোটার সাথে বসে ডিনার করছিল। তো অলিভার এখানে একটানা খাচ্ছিল, আর নতুন নতুন খাবার আনাই হচ্ছিল। অ্যাকচুয়ালি অলিভার যখন আহত হয় তখন সে এভাবেই বেশি খায়, সে যত খাবে তত বেশি সুস্থ হবে, মানে আমি যত খাই তত বেশি পেট ফুলে, আর পাছা ফুলে, ঘাড় ফুলে, আর এই হালা খেয়ে যত খায় ওর খালি বডি বাড়ে। সিরিয়াসলি এরকম হলো কেন? আল্লাহ এমন একটা সিস্টেম করতো, মানুষ যত খাবে তার তত বডি টাইট হবে, মনে করে তত সিক্স প্যাক হবে, তা না খেলে খালি কি হয়, ভুঁড়ি হয়, কি আজগুবি। তো যাই হোক, অনেকক্ষণ পর অলিভার খাওয়া শেষ হয়ে যায়, আর স্লোরা তখন দেখতে পাই খাওয়া শেষ, অলিভার ক্ষতগুলো অলরেডি হিল হওয়া শুরু হয়ে গিয়েছে। আর এরপর অলিভার স্লোরাকে তার নিজের প্রাইভেট বুক কালেকশনে নিয়ে যায়, এবং এখানে রাখা প্রত্যেকটা বইকে অলিভার পড়ে শেষ করে ফেলেছিল। আর এরপর স্লোরা অলিভারকে আরেকটা প্রশ্ন করে, তুমি অপরাধী হওয়া সত্ত্বেও কেন অপরাধীদের ধরো? তখন অলিভার চিৎকার করে বলে, দেখো এটা একটা স্বাধীনতার ব্যাপার, আমি ততক্ষণ নিশ্চিত হব না যতক্ষণ না পর্যন্ত ওই বাকি 3 জন কয়েদিদের কাছ থেকে আমার বেশি স্বাধীনতা থাকবে। বিষয়টা বুঝিয়ে বলি, 5টা কয়েদিদের যে পালিয়েছে ওদের মধ্যে 2 জন তো মনে করে পুলিশের কাছে আটকা রয়েছে, ডোরিয়ান আর একটা জানি কি স্পেক, বাকি 3টা তো ঘুরছে, তোর কাছে হিংসা লাগছে, ওরা 3টাও তো কয়েদি, ওরা কেন এত ফ্রিতে ঘুরবে? তো এই জন্য অলিভার ওদের 3 জনকে ধরতে চায়। আর এই কারণে অলিভার স্লোডার সাথে জাপানে চলে আসে, আর জাপানে এসেই ও করে কি গাড়ি থামিয়ে নিচে নেমে যেতে থাকে। তো স্লোডা বলে, তুমি নামছো কেন? অলিভার বলে, আমি আমার একটা বন্ধুর সাথে দেখা করবো। তো এরপর অলিভার চলন্ত গাড়ি থেকে নেমে যায়, আর এরপর ওরা যখন গাড়ি থামে অলিভারকে দেখতেই পায় না। আর এদিকে আমাদের সিগোরেস্কি আর কোজোকে দেখানো হয়, আর কোজোকে দেখে তো বুঝতেই পারছো একেবারে হাফ ন্যাংটা করে রেখেছে। আর এদিকে আমরা সিগোরেস্কির সাথে ইউজুরি হানমাকেও দেখতে পাই, মানে বাকির বাবাকে। সিরিয়াসলি হালার পুত, তুই তোর ছেলের উপরে মানে বুঝলাম না আমি। আর আরো অবাক করার ব্যাপার হচ্ছে বাকির বাবাই মূলত সিগোরেস্কি এসব করতে বলেছিল। আবার এদিকে কাটসুমির সাহায্যে বাকি জেনে যায় যে ওরা এখন কোথায় রয়েছে। তো কাটসুমি তখন ওর বাকিকে বলে, তোমার বাবা এর সব কিছুর সাথে জড়িত। তো এটা শুনে বাকির পায়ের নিচে থেকে তো মাটি সরে যায়। আর এরপর আমাদের আবারও সিগোরেস্কি আর ইউজিরো হানমাকে দেখানো হয়। তো সিগোরেস্কি এখানে অনেক বিরক্ত হচ্ছিল এবং বলছিল, আমার মনে হয় না তুমি যে প্ল্যানটা করেছো সেটা কাজ করবে। তোমার কি মনে হয় বাকির গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করার জন্য বাকির রেগে এখানে আসবে? আর তারপর সিগোরেস্কি দাঁড়িয়ে বলে, আমার তো মনে হয় তোমার ছেলে দুর্বল, তোমার দুর্বল ছেলের উপর সময় নষ্ট করা আমার উচিত হবে না, কারণ এই মুহূর্তে আমার সামনে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রিয়েচার রয়েছে। তো আমরা দুজনেই ফাইট করি। তো ওরা দুজনেই ফাইট করার মতো অবস্থায় চলে যায়। আর কোজো এগুলো দেখে তো প্রচন্ড ভয় পাচ্ছিল। আর তখন হঠাৎ করে সিগোরেস্কি বলে, জানি
জানি না কেন যেন এখন আমার ফাইট করার একটু মুড নেই। আসলে সেটা এজন্যই বলছিল যাতে আতর্কিত আক্রমণ করতে পারে, মানে একটা সুযোগ পেলে সে ইউজিরোর উপর হামলা করবে, আর করেও তাই। বাট এটা ইউজিরো ভাই, সবচেয়ে স্ট্রংগেস্ট ক্যারেক্টার অফ বাকি হানমা এনিমে সিরিজ। তো ইউজিরো করে কি হানমাটাকে খুবই সহজে আটকে দেয়, আর কোজো এটা দেখে তো অবাক হয়ে যায়, মানে আমাদের নায়িকা আর কি। আর সিগুরুসকি তখন আবারও ইউজিরো হানমার উপর আক্রমণ করতে যায়, বাট তখনই পেছন থেকে অলিভার ওর হাতটা আটকে দেয়। আর অলিভার তখন বলে, আরে বন্ধু কতদিন পর দেখা হলো। তো অ্যাকচুয়ালি অলিভার বন্ধু হচ্ছে ইউজিরো। আর এদিকে দেখা যায় কাটসুমি আর বাকিও চলে এসেছে। আর এদিকে আমরা দেখি অলিভার ইউজিরো একে অপরের নাম ধরে ডাকছিল, যেমন বাকির বাবা ইউজিরো হানমার ডাক নাম হচ্ছে খেসলু, আর এদিকে অলিভের নাম হচ্ছে কুয়াবত। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই কুয়াবত অলিভার পারিকে সিগুরুসকিকে জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। তবে তারপর সিগুরুসকি কোনোভাবে নিজেকে আটকিয়ে বাঁচিয়ে নেয়। আর এখানে লক্ষ্য, সিগুরুসকি আগে থেকে অলিভার নামে অনেক কিছু শুনেছিল, যে এরকম কুয়াবত নামে একটা ফাইটার রয়েছে বা কয়েদি রয়েছে, যে কয়েদি হওয়ার সত্ত্বেও ফিজিক্যাল পাওয়ারের জন্য তাকে স্বাধীনতা দেওয়া হয়। সে কিউবাতে জন্ম ছিল কিন্তু এখন আমেরিকাতে থাকে, আর তার পুরো নাম হচ্ছে বিস্কিট কুয়াবত অলিভা। আর তাছাড়া তাকে আনচেঞ্জে বলা হয়, এর কারণটা হচ্ছে সে কয়েদি হওয়ার সত্ত্বেও স্বাধীন মানুষের মধ্যে জীবনযাপন করে। তো এখানে সিগুরুসকি খুব খুশি ছিল, কারণ একই সাথে সে পৃথিবীর দুইটা পাওয়ারফুল লোককে পেয়েছে। একটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ফাইটার, আর একটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্বাধীন ব্যক্তি। দুজনের সাথে ফাইট করার চান্স পেয়েছে। মানে সিগুরুসকির ব্রেন কি পাছায় নাকি ভাই? হ্যাঁ, এদের দুজনের সাথে টিকতে পারবে? আর ততক্ষণে আমরা দেখি বাকি আর কাটসুমিও দরজা দিয়ে ভেতরে আসে, আর বাকিকে দেখে কোজু তো অনেক বেশি খুশি হয় যে ঘরে আয়া মেরা পিয়ার। আর কোজুর অবস্থা দেখে বাকিতে প্রচন্ড রেগে যায়। আর ওদিকে ইউজিরো হানমার অলিভার জানতো যে এখন সিংহের গর্জন করার সময় হয়ে গিয়েছে, কারণ বাকি খেপে যাবে। আর তখনই বাকি সিংহের মতো গর্জন করে এবং সিগুরুসকির উপর আক্রমণ করে এবং মারতে মারতে সিগুরুসকিকে জানলা থেকে নিচে ফেলে দেয়। আর এটা দেখে অলিভার বলে, ও এত উঁচু থেকে পড়ে গেল, আমার মনে হয় না আর বাঁচতে পারবে। তার মানে তুমি ওকে মেরে ফেললে, এখন বলো আমাকে এই প্রথম হত্যা করে তোমার কেমন লাগছে? তো এই কথায় বাকির মনে হয় যে কোজুর কিডন্যাপের পেছনে অলিভারের হাত রয়েছে। তো এই জন্য কথা না বেড়ে সরাসরি অলিভারের উপর আক্রমণ করে এবং বাকির পাঞ্চ স্মার্টসনের শটগানের চেয়ে বেশি পাওয়ারফুল ছিল এবং একটানা বাকি অলিভারের উপর আক্রমণ করতে থাকে। তবে শেষ পাঞ্চকে অলিভার শুধুমাত্র তার থুতনির শক্তি দিয়ে থামিয়ে দেয়। তো এটা দেখে কাটসুমি অবাক হয়ে যায়, বাকি অবাক হয়ে যায়, কারণ বাকি হচ্ছে টিনেজারদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী। তবে এটাও ঠিক, অলিভারের কিছুটা ড্যামেজও লেগেছে। তো অলিভার এরপর বলে, হ্যাঁ, খেসলুর ছেলে যে খেসলুর মতোই শক্তিশালী হবে এটা আমি আশাই করেছিলাম। খেসলু আসলে তোমার ওই যে ইউজিরো হানমার ডাক নাম আর কি। অ্যাকচুয়ালি এখানে রাইটার নাম দিয়েছিল হচ্ছে ওগার, বাট যে এখন এক্সপ্লেন করছে সে নাম দিয়েছে হচ্ছে খেসলু। তো যাই হোক, এরপর হঠাৎ করে সিকুরেসকি আবার বাকি শুনে চলে আসে, আর বাকি তখন ফ্লিপ করে ওর উপর আক্রমণ করে, বাট অল্পের জন্য সিকুরেসকি বেঁচে যায়। আর তারপর বাকি জিজ্ঞাসা করে, তোকে আমি এত উঁচু থেকে ফেলে দিলাম, তুই বেঁচে ফেললি কিভাবে? সিকুরেসকি তখন বলতে থাকে, আমি যখন নিচে পড়ে যাচ্ছিলাম তখন আমার আঙুল দিয়ে আমি আমাকে বাঁচিয়েছি, আর ঠিক রাশিয়ার জেলখানা থেকে চিমনি দিয়ে আমি এভাবেই পালিয়ে এসেছিলাম। আর ওটা ছিল হচ্ছে লোহার চিমনি, ওখানে ধরার মতো কিছুই ছিল না, আমার হাতের শক্তি দিয়ে উঠে এসেছিলাম। কিন্তু এবার আমি নিচ দিকে পড়ছিলাম, এবার জাস্ট আমি নিচ দিকে পড়া থেকে নিজের হাত দিয়ে বাঁচিয়েছি। আর এটা শুনে বাকি বলে, ও তাহলে তো তোর ভালোই যুক্ত আছে, আগের জন্মে নিশ্চয়ই বান্দর ছিলি, আর এবার মনে হয় তোকে আর একটু ভালো মতো মেরে নিচে ফেলে দিতে হবে যাতে বান্দরের মতো উঠতে না পারিস। কিন্তু সিগুরুসকি বলে, চেষ্টা করে দেখ। আর তারপর আবারও আক্রমণ শুরু করে। তবে বাকির সাথে সে কোনোভাবে পেরে উঠছিল না। এর কারণটাও তোমাদের বুঝতে হবে, বাকির গার্লফ্রেন্ডের উপর হাত দিছে ভাই। কয়েকটা জায়গায় আক্রমণ হলে মানুষ সহ্য করতে পারে না, ক্ষমতা থাকবে না থাক, এক মা, দুই বোন, তিন হচ্ছে গার্লফ্রেন্ড। এই তিন জায়গায় যদি আক্রমণ হয়, যত বড় শক্তিশালী পার্সনই হোক, তোমার মাথায় একটা প্ল্যানই থাকবে, শালা আমি মরে মাইরা সারবো, সিরিয়াসলি ভাই। তো যাই হোক, এরপর আমরা দেখি বাকির সাথে যখন কোনোভাবে পেরে ওঠে না, তখন সিগুরুসকি করে কি কাঁচের টুকরা ছুঁড়ে মারে আর তার মাথা দিয়ে বাকির উপর আক্রমণ করে, বাট বাকি এটাকেও থামিয়ে দেয়। আর ওই সময়ের মধ্যে সিগুরুসকি করে কি বাকির হাতে থার্মট্যাক লাগিয়ে দিয়েছিল, এই কারণে বাকি ডিস্ট্রাক্ট হয়ে যায়। আর এই সুযোগে সিগুরুসকি বাকির উপর আক্রমণ করে, আর এই কারণে বাকির মুখ দিয়ে অনেক রক্ত বের হতে থাকে। আর তারপর বাকি উঠে আক্রমণ করার আগেই স্লোডা করে কি সেখানে পুলিশ নিয়ে চলে আসে, আর স্লোডা সবাইকে অর্ডার দেয়, সবাই এখানে চুপ করে দাঁড়াও। কিন্তু তখনই সিগুরুসকি করে কি উপর থেকে লাফ দিয়ে চলে যায়। আর এটা দেখে সকল পুলিশ অফিসার অবাক হয়ে যায় যে 20 তলা লাফ দিয়ে নেমে গেল। আর যাই হোক, এখানে কোজুকে মুক্ত করা হয় এবং পুলিশটা সম্পূর্ণ জায়গাটা নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। আর এভাবে অনেক সময় পার হয়ে যায়। আর এরপর একটা হাইড আউটে আমরা সিকুরুসকিকে দেখতে পাই, মানে গোপনে রয়েছে। আর সিকুরুসকিকে এখানে করে কি, তারা জামা কাপড় ব্রা প্যান্টি সব খুলে ফেলে এবং ক্ষতস্থানগুলো মানে পরিষ্কার করার চেষ্টা করছিল। আর তখন সে পেছনে বাকিকে দেখতে পায়, আর বাকি বলে, দেখে ফেলেছি। কিন্তু সিকুরুসকি বলে, তাই কি হয়েছে, আমার কাছেও যা তোর কাছেও তা। কিন্তু বাকি বলে, সেটা বড় কথা নয়, কাটটার জরুরি সেটা এখন দেখবো, ফাইট করার সময় হয়ে গিয়েছে। তো সিকুরুসকি তখন বলে, আচ্ছা ঠিক আছে, প্যান্ট পরছি। কিন্তু বাকি বলে, তোকে কে বলেছে যে তুই প্যান্ট পরতে পারবি? তো এটা শুনে সিকুরুসকি শকড হয়ে যায়। আর বাকি এটা এজন্যই বলেছে কারণ কোজুর শরীরেও তখন কোনো কাপড় ছিল না, মানে ব্রা প্যান্টে ছিল আর কি। মানে এই অবস্থাতে ওকে ফাইট করতে বলে যে তোকে ন্যাংটা করে আজকে বৈঠক দেবো আমি, মানে ডিপজলের একটা ডায়লগ আছে, তোর আজকে ন্যাংটা করে বৈঠক দেবো, এরকম একটা কিছু। তো যাই হোক, এরপর সিকুরুসকি যখন কাছে আসে তখনই বাকি ঘুরে করে কি ওর মুখে একটা জোরে পাঞ্চ মারে, বা সরি কিক মারে। আর নিচে পড়ার সময় সিকুরুসকি পানির বালতির সাথে ধাক্কা খায়, আর এর ফলে সিকুরুসকির নাক দিয়ে অনেক বেশি রক্ত পড়ছিল। আর তারপর সিকুরুসকি যখন দাঁড়ায়
তখন বাকি তার উপর আবারও আক্রমণ করে, আর সিকোরস্কি তখন ওই বালতির সাহায্যে বাকির উপর আক্রমণ করার চেষ্টা করে। তবে এর আগেই বাকি তার মুখে পেস্ট্রাপ করে দেয়, সরি পাঞ্চ করে দেয়। এটা স্ক্রিপ্টের ভুল ছিল ভাই, এখানে পাঞ্চের জায়গায় ভুলে পেস্ট্রাপ লিখে দিয়েছে, যেন আমি পেস্ট্রাপ লিখেছি বলেছি আর কি। তো যাই হোক, এরপর বাকি করে কি সে বালতি সিকোরস্কির মাথায় রেখে তার উপর লাগাতার আক্রমণ করতে থাকে, আর এত পাঞ্চ আর কিক খেয়ে ওই বালতির চ্যাপটা হয়ে ওর মুখে আটকে যায়। আর এরপর বাকি মনে করো যে সিকোরস্কির একবার বিচিতে লাত্তি মারে, আর এই বিচি শট খেয়ে সিকোরস্কি নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। আর ঠিক তখনই অলিভার বাকির পেছনে আসে, আর অলিভারকে দেখে বাকি তো শকড হয়ে যায়। আর অলিভার তখন বাকিকে বলে, চিন্তা করো না, আমি জাস্ট এখানে সিকোরস্কিকে ধরতে এসেছি, আর তোমরা তো জানো অলিভার মিশন কি, সবগুলোকে আবার জেলে পাঠানো, ওর চেয়ে বেশি কেউ ফ্রি থাকবে না আর কি কোনো কয়েদি। তো অলিভার যখন সিকোরস্কির দিকে যেতে থাকে তখন বাকিও থামিয়ে দেয় এবং বলে, সবকিছু তো ঠিক আছে, বাট তোমাকে কে বললো তুমি এখন ওকে এখান থেকে নিয়ে যেতে পারবে? আর তুমি যদি সিকোরস্কিকে এখান থেকে নিয়ে যেতে চাও আমার সাথে ফাইট করতে হবে, কারণ ও আমার শিকার। আর এরপর বাকি করে কি অলিভার দিকে পাঞ্চ করে, বাট অলিভার সেটাকে খুব সহজে থামিয়ে দেয়। আর অলিভার হাত অনেক বেশি শক্ত ছিল, তো এই কারণে বাকি ঠিক মতো ফাইটও করতে পারছিল না। কিন্তু ততক্ষণে সিকোরস্কির জ্ঞান ফিরে এসেছে, আর সে উঠে করে কি বাকিকে না অলিভার উপর আক্রমণ করে, কারণ অলিভারও বেশি শক্তিশালী পার্টি, বেশি শক্তিশালী শত্রু। তো এরপর সিকোরস্কি বলে, তুমি কি সত্যি মনে করেছিলে যে আমি তোমার শিকার, আমাকে শিকার করবে? আমাকে কি তোমার এত দুর্বল মনে হয়? কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে সিকোরস্কি মনে করে মুক্তি দিয়েছিল ভয়, মানে অলিভারের ভয়। আর এর কাউন্টার হচ্ছে সিকোরস্কি তার ফুল পাওয়ার দিয়ে অলিভারকে কিক করেছিল, কিন্তু অলিভারেতে কিছুই হয়নি, মনে হয় মশাই টুকা দিয়েছে। আর এরকম একটা কিক খেলে সাধারণ মানুষ তো মারা যাওয়ার কথা, কিন্তু অলিভার কিছুই হয়নি। আর অলিভারও জানতো সিকোরস্কি কি ভাবছে, ভয় পেয়েছে। তো এরপর সিকোরস্কি আবারও তার ফুল পাওয়ার ব্যবহার করে অলিভারের উপর আক্রমণ করে, কিন্তু অলিভার চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, মানে ও আক্রমণ করলে অলিভার অনুভবও করতে পারছিল না, কিন্তু আক্রমণে অলিভার জাস্ট কাপড় চোপড় ছিঁড়ে যাচ্ছিল। তো এটা দেখে বাকি আর সিকোরস্কি দুজনে অবাক হয়ে যায় যে এটা মানুষ নাকি। তো যাই হোক, এরপর অলিভার বলে, তুমি নিশ্চয়ই ভাবছো কেন আমার কিছু হলো না। আসলে পুরাতন ফাইটাররা নিজেদের স্কিনকে শক্তিশালী করার জন্য টাটা নুন ব্যবহার করতো, মানে টাটা ব্র্যান্ডের লবণ, এবং টাটা লবণ ব্যবহার করলে ঘষলে তাদের স্কিন অনেক বেশি শক্ত হয়ে যায়, আর সেটাই আমার সাথে হয়েছে। তো গাইস, তোমরা যারা বিশেষ অঙ্গ শক্ত করতে চাও তারা এখন থেকে অবশ্যই লবণ মাখবে আর কি, তাহলে ওটা স্কিন শক্ত হয়ে যাবে। তো যাই হোক, এরপর অলিভার পাঞ্চ মারার জন্য প্রস্তুত হয়ে যায়। আর এতক্ষণে আমরা অলিভারকে যা দেখেছি, ওর পাঞ্চ কত শক্তিশালী হবে সেটা তো বুঝতেই পারছো। আমি নিশ্চিত অলিভার পাঞ্চ আমার পাঞ্চের কাছাকাছি শক্তিশালী হবে আর কি। আমার পাঞ্চের শক্তি অলিভার চেয়ে অবশ্যই তো বেশি, এটা তো তোমরা জানোই। তো যাই হোক, এখানে আমরা দেখি অলিভার যখন পাঞ্চ করে, সেই একটা পাঞ্চ খেয়ে সিকোরস্কির অবস্থা খারাপ হয়ে যায় এবং সে বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। তো বাকিও এই সবকিছু অবাক হয়ে দেখছিল যে কামটা হইলো কি, আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা যখন আমার ভিডিও দেখতে বসবে, ডাইরেক্ট টিভিতে ভিডিও চালু দিয়ে বসো না ভাই, হেডফোন দিয়ে বসো। এনিমিতে আমি একটু মজা বেশি করবো, কারণটা হচ্ছে কি এনিমি বেশিরভাগই তো ইয়াং পোলাবান দেখে, এগুলো তো মুরব্বীদের জন্য না। আর তাছাড়া এগুলো সবকিছু দেখা এনিমি, আর এনিমি জিনিসটাতে এক্সপ্লেন করে আসলে মজা দেওয়া যায় না। তো মজা দিতে হলে আমাকে কিছু এক্সট্রা মশলা দিতে হয়। আর এখন যে দিনকাল পড়ছে, মানে নর্মালি আমাদের ফ্রেন্ড সাইকেলের মধ্যে যতটুকু দুষ্টু কথা চলে, যেগুলো নর্মাল, ততটুকু মশলা তো দেওয়া হয়, কিন্তু ফ্রেন্ড সাইকেলের কথা তো আর তোমার ফ্যামিলির সব জায়গায় চলে না। তো এজ এ ফ্রেন্ড সাইকেল হিসেবে আমি এইসব কথাগুলো শেয়ার করি, তোমরা ওই ফ্রেন্ড সাইকেলের মধ্যে ভিডিওগুলো দেখো, ফ্যামিলি নিয়ে আবার দেখতে যেও না। তবে এখন থেকে আমি যেটা করবো, ভিডিও শুরুতেই বলে দেবো যে এই ভিডিওতে আমি দুষ্টুমি করছি কি করি নাই। তো আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।